জাপান থেকে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সুখবর দিয়েছেন। মামুনুলের মতো পুরুষদের কয়েকশো নারী দরকার হয়, এক নারীতে এরা সন্তুষ্ট থাকতে পারে না, তার কারণ তারা খায় দায় ঘুমায়। এদের কতগুলো নামকাস্ত মাদ্রাসা আছে এবং তারা বাংলাদেশে বাবরি মসজিদ বানাবে বলে খালি বিকাশ নাম্বার দেয়, অ্যাকাউন্ট নাম্বার দেয়। তারা তো ভিক্ষা করতে থাকে, বাবরি মসজিদের নামে তারা ভিক্ষা করে, জনগণের পাঠানো টাকায় তারা বিশাল মৌসমাস্তি করে, 3 বেলা 4 বেলা গরুর মাংস খায়, তখন তো তার শরীরে অনেক বেশি তেল চর্বি জমা হয়। আমরা শুধু নির্বাচনটুকু আদায় করার জন্য এতদিন ঐক্যমত্য কমিশনে গিয়েছিলাম। আমাদের তো আসলে ঐক্যমত্যেরও কোনো ইচ্ছা ছিল না, আমাদের সংস্কারও কোনো ইচ্ছা ছিল না, আমাদের তো শুধু ইচ্ছা ছিল যে কোনোভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়া। এই কথা যদি একটা শাসক মহলের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা বলতে পারে, তো আমার কাছে তো আমার মনে হয় যে আকাশ ভেঙে পড়ার মতো। এটা কিভাবে সম্ভব? তো কাজেই আজকে জনগণকে, দেশের মানুষকে এই কথাটা বুঝতে হবে এবং তাদের কাছে আমাদের এই কথাটাই বলতে হবে যে এইরকম অকপট স্বীকৃতি, যে আত্মস্বীকৃত মুনাফিক, স্বঘোষিত মুনাফিকই করলো, এরপরে কিভাবে তারা তাদের এই দেশের মানুষকে শাসন করার লেজিটিমেসি থাকতে পারে, এটা আমার বুঝে আসে না। অতি দ্রুত এই স্বপ্ন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে, হত্যাকারীদের মানবতা অপরাধের সাথে শামিল করে তাদের বিচার করতে হবে, শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে তাদের পরিবারের পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করতে হবে। আরে দাদা, আপনি খেয়ে বলেছেন নাকি না খেয়ে বলেছেন? আপনি কি গোমূত্র খেয়েছেন নাকি লাল পানি বা সাদা পানি খেয়েছেন? আপনারা তো দেখেছি দুপুরবেলা আপনাদের বাড়ি থেকে মেহমান গেলে 2টার সময় বলে খেয়ে এসেছেন নাকি যে খাবেন। অর্থাৎ আপনার এই সমস্ত কথাবার্তা বাংলাদেশে চলবে না। আপনি যদি মনে করেন যে শাহজালাল বিমানবন্দরে আসবে, উনি প্রধানমন্ত্রী, তার লাল গালিচা দিয়ে সম্বর্ধনা দিয়ে নিয়ে আসবে, আপনি দাদা আপনার দিদিকে নিয়ে আসেন। আপনার যে দিদি, এই হাসিনা দিদিকে বাংলাদেশের মানুষ চায়, এই 2 বছর দেখে না, তাদের মনে কত কষ্ট। পুলিশের আরেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা রাজসাক্ষী হতে চেয়েছেন। এর আগে চৌধুরী আব্দুল আল মামুন জুলাই গণঅভ্যুত্থানের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের তিনি রাজসাক্ষী হয়েছেন। এখন সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল তিনি হতে চান। হাতে হ্যারিকেন নিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না দাপুটে নেতা মির্জা আব্বাসের হদিস। তিনি হাতিকাণ্ডের ভয়ানক সত্য ধামাচাপা দিতে অসুস্থের ভান করে লুকিয়ে আছেন ভারতে। উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দর্শক, আমি মনে করি প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্ব এবং আকর্ষণীয়। আপনাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলেই কেবল আমি মনে করি যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য আপনারা জানতে পারবেন। তো আমি আসলে আজকে কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে নিয়ে যাব। তো নেওয়ার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। জাপান থেকে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সুখবর দিয়েছেন। সুখবর হচ্ছে বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন হবেই হবে। দর্শক, জামাত ইসলামী বা বিরোধী দল বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়ন করতে বাধ্য করার জন্য দেশে বিদেশে চষে বেড়াচ্ছে। তারা দেশে আন্দোলন করছে, বিদেশে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, বহুমুখী প্রস্তুতি নিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড বিএনপি কিন্তু চুপচাপ, তারা কিছুই পারছে না, তাদের কোনো সফলতা নেই। দেখেন, বিরোধী দলীয় নেতা দফায় বিদেশ সফর যান, অথচ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত বিদেশ সফর যেতে পারলেন না। কারণ কি, ওই যে 111-এর সময় যে নিষেধাজ্ঞা খেয়েছেন, সেই নিষেধাজ্ঞা অনেক জায়গা থেকে কাটে নেই। তা আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেলাম যিনি বিদেশ সফর যেতে পারেন না। এতদিন হয়েছে ক্ষমতা এসেছেন, ভারত কিংবা যুক্তরাষ্ট্র কিংবা চীন কোনো দেশেই তো গেলেন না, কিংবা মধ্যপ্রাচ্য থেকে স্টার্ট করেন না, এত লেট হয় না। কোনো সরকার 15 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে, 25 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে, সর্বোচ্চ 45 দিনের মধ্যেই তার বিদেশ সফর স্টার্ট হয়ে যায়। কিন্তু বিদেশ সফরে কোনো খবর নাই। ইউনূস ক্ষমতায় থাকলে এতদিনে 3-4টা রাষ্ট্রে যাওয়া হয়ে যেত। হ্যাঁ, খলিলুর রহমানকে পাঠান, কিন্তু কোনো লাভ হয় না, কোনো সুখবর বয়ে আনতে পারেন না। কিন্তু দেখেন, বিরোধী দলীয় নেতাকে কিন্তু দাওয়াত দিয়ে স্পেশালি জাপান নিয়েছে, এর আগে চীন নিয়েছিল, এরপরে দেখবেন যুক্তরাষ্ট্র গেছেন। সাধারণত সরকার প্রধানের যে বিদেশ সফরের শিডিউল থাকে, ওইরকম শিডিউল আপনারা ডাক্তার শফিকুর রহমানকে দেখবেন। সংসদের অধিবেশনের মধ্যে একটা বিরতি থাকে, ওই বিরতি টাইমটায় প্রায় তিনি বিদেশ সফরে যাবেন। জাস্ট ওয়েট এন্ড সি। হ্যাঁ, জাপান সফর অত্যন্ত সফল এবং তাৎপর্যপূর্ণ সফর হচ্ছে। বাংলাদেশের নাগরিকবৃন্দ আমিরে জামাতকে বিশাল গণসংবর্ধনা দিয়েছে। জাপানের মাটিতে বাংলাদেশিদের এত বড় গণসংবর্ধনা, এটা অনেকটা অসম্ভব ছিল। আমিরে জামাতকে ঘিরে এটা সম্ভব। বিএনপির এত লোক জাপানে আছে বলে মনে হয় না, কারণ জাপানে তো চিপ লেবার যেতে পারে না, স্কিল্ড লোকজন যায় সাধারণত, অথবা উচ্চশিক্ষার জন্য যায়।
এবং যারা উচ্চশিক্ষার জন্য যায় দে আর বেসিক্যালি জামাত শিবির। ছাত্রদল করা কোনো ছেলেরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারে না, এদের এই কোয়ালিটি থাকে না। জাপানিজ ভাষা থাকতে হয়, ভাষা একটা নির্দিষ্ট স্কোর থাকতে হয়, অথবা আপনি ভালো স্টুডেন্ট হবেন, পিএইচডি করতে যাবেন, আইএলস করবেন, ইত্যাদি ইত্যাদি। তো এগুলোতে ছাত্রদল করা ছেলেদের কোনো আগ্রহ থাকে না, কিংবা তাদের সেই যোগ্যতা থাকে না। যাদের যোগ্যতা থাকে তাদের যোগ্যতা নষ্ট হয়ে যায়, যার ফলে বাংলাদেশি যারা বিদেশে পড়াশোনা করে বেসিক্যালি শিবির ব্যাকগ্রাউন্ড, একটা বড় অংশ আছে যে নন পলিটিক্যাল, বাট পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড যারা, তারা শিবির। তো এই জন্য উন্নত দেশে যেসব জায়গায় ভালো পড়াশোনা হয় এবং সেখানে বাংলাদেশি আছে, সেটা জামাত শিবির অধ্যুষিত। তা আমির জামাতের জাপান সফর যে সফল, আমরা সেটা দেখতে পাচ্ছি। তাকে ঘিরে জনগণের যে আগ্রহ, বাংলাদেশের মানুষজনের যে আগ্রহ, এক একটা বিরাট বিরাট নাগরিক সংবর্ধনা, এক একটা প্রোগ্রামে বিরাট বিরাট হল রুমে প্রোগ্রাম হয়, বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মতো হল রুমে প্রোগ্রাম হয়, সেখানে কানায় কানায় পূর্ণ হয়। মানে এটা বাংলাদেশ না ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বোঝা মুশকিল। সেম এত বাংলাদেশি কোথায় পেল? তো দর্শক, এবং মসজিদে সফর করছে, বাংলাদেশি কমিউনিটির যত জায়গা আছে তাদের আড্ডার জায়গা, এগুলো জামাতের এমপিরা ঘুরে ঘুরে দেখছে, ব্লেস্টার আরমান, সাইফুল আলম খান মিলন এরা, এবং সরকার উচ্চ পর্যায়ের সাথে বিভিন্ন মিটিংয়ের শিডিউল রয়েছে। এবং জাপানের প্রভাবশালী গণমাধ্যম, শুধু জাপানের না, পৃথিবীর অন্যতম প্রভাবশালী গণমাধ্যমের সাথে আমির জামাত সাক্ষাৎকার দিচ্ছেন। তো এই যে প্রভাবশালী গণমাধ্যম কার সাক্ষাৎকার নেয়? বাংলাদেশের রাজনীতিতে ডাক্তার শফিকুর রহমানকে জাপান স্পেশালি চুজ করেছে, অথবা স্বাভাবিক যে রাজনীতির ক্যালকুলেশন যে আজকে যিনি বিরোধী দলীয় নেতা তিনি কালকের প্রধানমন্ত্রী, অতএব তার সাথে একটা লাইন করা দরকার। এরকম চিন্তা ভাবনা থেকেই কিন্তু প্রভাবশালী গণমাধ্যমগুলো সাক্ষাৎকার নেয় এবং তাকে আস্থা নেওয়ার চেষ্টা করে এবং তার সাথে একটা সম্পর্ক বিল্ড আপের চেষ্টা করে। ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে সেটাই হয়েছে আমরা মনে করি। তো ডাক্তার শফিকুর রহমান সুখবর দিয়েছেন, দেশে গণভোটের রায় বাস্তবায়ন হবে। হ্যাঁ, সারা পৃথিবী চষে বেড়াবেন, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে প্রয়োজনে আন্দোলন হবে, বাংলাদেশের মানুষকে, প্রবাসীদেরকে জাগিয়ে তোলা হবে, আন্দোলনের মাধ্যমে বিএনপিকে বাধ্য করে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। আমরা সেটাই দেখতে চাই, আমির জামাত এটাই বুঝিয়েছেন। গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে না, বৈধ চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবে না। হাসিনাকে যেরকম শিক্ষা দিয়েছিল রেমিটেন্স শাটডাউন করে, ওরকম শিক্ষা দিবে, প্রয়োজনে অন্য চ্যানেলে পাঠাবে। দেশের তার আত্মীয় স্বজন যারা আছেন, পরিবার, তাদের তো খেতে হবে, পড়তে হবে, নন ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন, বুঝবেন যে রিজার্ভ কিভাবে ধরা খায়। এবং প্রবাসীরা যে বেসিক্যালি জামাত শিবির, এটা তো আপনাদেরকে বুঝলাম। আর বিএনপি ছাত্র দলের ছেলেরা, 2-4 জন প্রবাসী যারা ছিল, এরা নাকি দল ক্ষমতা আসায় অনেকে চলে এসেছে প্রবাস থেকে, চলে এসে কি করে এখন চাঁদাবাজি করে, যে দল ক্ষমতা এসেছে এখন তো কিছু একটা করে খাওয়া যাবে। তো কি করবেন আপনি? আপনি চাঁদাবাজি ছাড়া আর কি করবেন? আপনার দক্ষতাটা কি? এই হচ্ছে অবস্থা দর্শক। বিরোধী দলের নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে গণভোট ব্যর্থ হয়েছে, সুতরাং বাংলাদেশেও গণভোট ব্যর্থ হবে না, এই ভোটের রায় বাস্তবায়ন হবেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি এই আলোচনা বেশ কয়েকবার করেছি, গণভোটের রায় বাস্তবায়ন হয় নাই এমন কোনো ঘটনা ঘটে না। গণভোটের ফলে একটা দেশ কয়েক সেকেন্ডের মধ্যে স্বাধীন হয়ে যায়, অথবা একটা স্বাধীন দেশ আর একটা দেশের সাথে ইউনিফাইড হয়ে যায়, রিউনিফিকেশন ঘটে। গণভোট হয়ে যাওয়ার সাথে সাথেই ওটা রায় অটো বাস্তবায়ন হয়ে যায়। গণভোটের পাওয়ার এত, এবং গণভোটের রায় উপেক্ষা করে পৃথিবী থেকে ক্ষমতায় থাকতে পারে না, এবং এটা উপেক্ষা করার সাহস কেউ দেখেন। অতএব গণভোটের রায় বাংলাদেশে বাস্তবায়ন হবেই। তিনি বলেন, দেশের প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় জানিয়ে দিয়েছেন। এখন গণভোটের রায় বাস্তবায়ন না করা মানে প্রতিটি নাগরিককে অপমান করা। বিরোধী দল হিসাবে সংসদে এবং সংসদের বাইরে গণভোটের রায় বাস্তবায়নের সকল প্রকার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন বলে তিনি আশ্বস্ত করেন। এই সময় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান অনুষ্ঠানের হল মুখরিত হয়ে ওঠে। আমরা বিশ্বাস করি জামাত ইসলামী আছে, অতএব বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন বিএনপিকে বাধ্য করবে। জামাত কি, এটা হাসিনা কিন্তু টের পেয়েছে। শিবিরের ছেলেরা কিভাবে গুপ্ত রাজনীতি করে হাসিনার মস্ত তস করে দিতে পারে, এরকম গুপ্ত রাজনীতি এখন আর দরকার হবে না, কারণ জামাত শিবিরটা এখন নিষিদ্ধ না। হ্যাঁ, নিষিদ্ধ করলে যদি জামাত শিবির করা অপরাধ হিসেবে বিবেচিত হয়, তখন গুপ্ত রাজনীতি করবে, এটা অনিবার্য। যে কোনো দল, এখানে যেমন ছাত্রলীগ নিষিদ্ধ, যার ফলে ছাত্রলীগের ছেলেরা এখন ছাত্র দলে পোস্টেড হয়। যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এটি হয়তো অনেকের কাছে খুব আশ্চর্য লাগতে পারে যে 17 বছর পর বিএনপি ক্ষমতায় এসছে, যেদিকে তারেক রহমান সাহেব তাকাচ্ছেন সেদিকে সব জ্যোৎস্নার আলোতে প্লাবিত হয়ে যাচ্ছে, যেদিকে বিএনপির নাম উচ্চারিত হচ্ছে সেদিকে শুধুমাত্র গোলাপের বাগান ফুটে যাচ্ছে, চারিদিকে সুহাস মৌ মৌ করছে। তো সেখানে বিএনপি কেন ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে, এই কথাগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই দিনে আমি যে বিএনপিকে নিয়ে কথা বলেছি বা বলছি, ঠিক একই কথা 2014 সনে যখন আওয়ামী লীগ একটা বিনা ভোটে নির্বাচন করলো, সেই নির্বাচনের পর যে ঠিক সরকার গঠন করার 1 সপ্তাহের মাথায় ঠিক এরকম কথা আরও নিষ্ঠুরভাবে বলেছিলাম, এবং সেটা টেলিভিশনে, কোন পডকাস্টে নয়, তৃতীয় মাত্রাতে বলেছিলাম যে এমন একদিন আসবে 2014 সনের নির্বাচনের ঠিক 1 সপ্তাহ পরে, এমন একটা সময় আসবে যখন আওয়ামী লীগের অফিসের তালা খোলার মতো কোনো লোক থাকবে না। নাম্বার 1, আওয়ামী লীগের পতন খুব অনিবার্য। যদি আওয়ামী লীগ খুব দ্রুত এই পতনটা 1 বছরের মধ্যে হয়, আওয়ামী লীগের ক্ষয়ক্ষতি কম হবে, যত বেশি হবে ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে। কেমন ক্ষতি হবে? সেটা হলো যে একটি বস্তু
আপনি যদি দোতলা থেকে ফেলেন ওটার জন্য যত ক্ষতি হবে, যদি 100 তলা বিল্ডিং থেকে উপরে থেকে ফেলেন সেটা তছনছ হয়ে যাবে। যদি আওয়ামী লীগ খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে দেয় তাহলে তারা পরাজিত হবে, কিন্তু ক্ষয়ক্ষতি কম হবে। কিন্তু 10 বছর পরে যদি তাদের পতন হয়, জাস্ট এই ল্যাঙ্গুয়েজ, তাহলে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে। দেখেন সেই ঘটনাগুলো ঘটে গেছে আপনার 10 ইয়ার্স। 2 নম্বর একটা জিনিস বলেছিলাম যে আমাদের দেশে যে স্বৈরাচারী শাসন, শুধু আমাদের দেশে না, পাকিস্তানে এর 8 থেকে 10 বছরের বেশি কখনো টেকে না, যে কোনো মন্দ জিনিস। আমাদের দেশে সেই পাকিস্তান জামানা থেকে, আইয়ুব খানের জামানা থেকে কেউ 10 বছর অতিক্রম করতে পারেনি। তো সেই দিক থেকে যেটি হচ্ছে যে আওয়ামী লীগ 10 বছরের বেশি হাইয়েস্ট টিকতে পারবে, নট মোর দ্যান দ্যাট, এই কথাগুলো বলেছিলাম। আর সেই বোধ থেকে আজকে বিএনপিকে আমি এই কথাগুলো বলতে চাচ্ছি। বিএনপি ক্ষমতায় এসছে, কিন্তু আওয়ামী লীগ অতীতে 2009 সনে যেভাবে ক্ষমতায় এসছে তার চাইতেও অনেকটা, অর্থাৎ 2008 সনে যেভাবে ক্ষমতায় আসছে তার সেটা আরও বেশি কমপ্লেক্স, শুধু এতটুকু বললাম যেটা জটিল কুটিল একটা পরিবেশ পরিস্থিতিতে তারা ক্ষমতায় আসছে। এগুলো এক। 2 নম্বরে হলো যে এখন বিএনপির যে অবস্থা, সেই অবস্থাতে বিএনপির জন্য একটা ব্রিদিং টাইম দরকার ছিল। 2 বছর তারা একটা ব্রিদিং টাইম পেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে। এই সময়টাতে বিএনপি তার সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করতে পারত, তাদের যে দলের যারা ডেডিকেটেড লোকজন আছে তাদেরকে তারা পুনর্বাসিত করতে পারতো, তাদের হাতে নেতৃত্ব দিতে পারতো, এমনকি সম্মেলন করে দলটাকে সুসংগঠিত করতে পারতো। একটা ব্রিদিং টাইম, কোনো রকম তাদের জন্য ওই সময়টাতে দুর্নাম বদনাম হতো না, কিন্তু সেটা তারা করেনি। আর এর মধ্যে টানাপোড়েন চলল 2 বছর, 18 মাস, 1.5 বছর। আর এরপরে বিএনপি ক্ষমতায় আসলো। এখন হাজার হাজার হাইব্রিড, হাজার হাজার মুরগি কাউয়া, যেটা আওয়ামী লীগ জামানাতে আমরা বলতাম বিভিন্ন লোককে, তারা এসে ক্ষমতার পাদপীঠে এইভাবে ঢুকে পড়েছে। বিএনপির যারা খোদ একেবারে ডেডিকেশন রয়েছে, জীবন বিএনপির জন্য শেষ করে দিয়েছে, তারা পাগল হয়ে ভাবছে যে এটা হলো কি করে, এটা কি করে হলো। 2 নম্বর হলো যে যেহেতু তারেক রহমান সাহেব 17 বছর দেশের বাইরে ছিলেন, তিনি বাংলাদেশের বাস্তব অবস্থা বুঝতে পারেননি, পারবেনও না। বুঝে ওঠার আগেই রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্রীয় পদ পদবি, এসএসএফ, সিএসএফ, তার নিজের যে প্রোটোকল এবং এক রাশ হাইব্রিড দ্বারা তিনি এমনভাবে ঘেরাও হয়ে পড়েছেন। ইতিহাসে রুকনউদ্দিন মুবারক শাহ নামক একজন বিখ্যাত দাসবংশের সম্রাট ছিলেন, গিয়াসউদ্দিন বলবনের নাতি। এই ভদ্রলোক সিংহাসনে, রুকনউদ্দিন মুবারক শাহ, আমি আবার বলছি, এই ভদ্রলোক সিংহাসনে বসার পরে ঠিক যেই অবস্থা হয়েছিল তারেক রহমান সাহেব ঠিক সেই অবস্থার মধ্যে পড়েছেন। খুশবন্ত সিংয়ের দিল্লি বইতে মানে এই ফখরুদ্দিন মানে রুকনউদ্দিন মুবারক শাহ, তার কাহিনী চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। ইতিহাস ইটসেলফ বারবার ঘুরে ফিরে একইভাবে আসে। তো উনি এখন অনেক সুন্দর কথা বলছেন, ঘোরাফেরা করছেন, যা কিছু দেখছেন এগুলো সব হাওয়া। এ হাওয়া এরশাদের ছিল, এ হাওয়া খন্দকার মোশতাকের ছিল। খন্দকার মোশতাক ক্ষমতায় বসছে, আওয়ামী লীগের বড় বড় নেতারা গিয়ে পা ধরে সালাম করে উপর হয়ে বসে পড়েছে তার মন্ত্রিসভায় স্থান পাওয়ার জন্য। হাতে কোনো 2-1 জন রিফিউজ করেছে। খন্দকার মোশতাকের কথা বললাম, এই একই হাওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল, একই হাওয়া এরশাদের ছিল, একই হাওয়া বেগম জিয়ার ছিল। হাওয়া, ক্ষমতা যেদিকে যায় হাওয়া সেদিকে প্রবাহিত হতে থাকে। এই হাওয়ায় যারা বিভ্রান্ত হয় তারা সবাই ক্ষতিগ্রস্ত হন। তা সে যিনি হাওয়ার মালিক, যিনি হাওয়া দেন তিনি, অথবা যারা এই হাওয়ায় যারা গা দুলাতে থাকেন তারা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হন। তো সেই দিক থেকে এখন বিএনপি যে স্পর্শকাতর অবস্থায় রয়েছে, তার মানে একটা নির্দিষ্ট জায়গাতে, আপনার ধরেন একটা দেহ আইসিইউতে ছিল দীর্ঘদিন, হঠাৎ করে সে আইসিইউ থেকে তাকে ছেড়ে দেওয়া হলো, বলা হলো তুমি 80 কিলোমিটার বেগে দৌড়াও। আইসিইউতে 17 বছর থাকার পর একটা মানুষকে যদি দৌড়াতে বলা হয়, তার অবস্থা যা হয় বিএনপির অবস্থা একই অবস্থা। কিংবা ধরুন একটা মানুষ দীর্ঘদিন ধরে বিছানা শুয়ে আছে, উঠতে বসতে পারে না, ঠিক সেরকম একজন মানুষের মাথায় আপনি 1 মণ ওজন দিয়ে দিলেন, 2 মণ ওজনের একটা বস্তা দিয়ে দিলেন, দৌড়াও। বিএনপির অবস্থা একই অবস্থা হয়েছে। ফলে আনন্দ খুব ক্ষণস্থায়ী আনন্দ। একটা শিশুর হাতে একটা বেলুন দিলে শিশুর যেভাবে লাফায়, এখন রাষ্ট্র ক্ষমতা বিএনপির জন্য ওইরকম একটা বেলুনের মতো হয়ে গেছে, ফাঁপা বেলুন। না আছে অর্থ, না আছে প্রশাসন, না আছে কোনো কিছু, নাথিং। চারিদিকে শুধু চক্রান্ত, হাহাকার, সব কিছু। ঠিক এরকম অবস্থায় যদি একটা দেশকে নেতৃত্ব দিতে হয়, তাহলে ঠিক নেপোলিয়ন বোনাপার্টের মতো একজন মহামানব দরকার। তারেক রহমান সাহেব নেপোলিয়ন বোনাপার্ট হতে পারবেন, বা তার কি সেই বিশ্বাস আছে? তিনি কি নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে স্টাডি করেছেন? হাউ হি ওয়াজ মানে গ্রেটার অর গ্রেটেস্ট? কিংবা এই অবস্থাতে সিভিল ওয়ার মোকাবেলা করার ক্ষমতা ছিল জুলিয়াস সিজারের, তার কি সেটা আছে? এরকম একটা অবস্থাতে কিন্তু পড়েছিল। কিংবা ঠিক এরকম একটা অবস্থাতে 2জন লোক পড়েছিলেন পারস্যে, সাইরাস দ্য গ্রেট, আর তারপরে সাইরাসের মৃত্যুর পরে তার ছেলে যে সম্রাট হয়েছিলেন এটা পাগলা।
তারপরে দারায়ুস ক্ষমতা এসেছিলেন, ঠিক এইরকম একটা অবস্থাতে তৈরি হয়েছিল এবং তারা সবাই গ্রেটেস্ট ছিলেন। একই অবস্থা ভারতবর্ষে হয়েছিল বহুবার দিল্লি সিংহাসনে। তো সেই বহুবার সেই অবস্থার মধ্যে কার নাম বলবো, আওরঙ্গজেব, ঠিক আওরঙ্গজেবের নাম আপনি বলতে পারেন। তো সেরকম একটা পরিবেশ পরিস্থিতি যদি ওরকম স্টেটসম্যানশিপ না থাকে এবং ওইরকম বোল্ড সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা না থাকে, আরেকজন লোক হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ওফাতের পরে টোটাল মদিনা রাষ্ট্র ভেঙে তছনছ হয়ে যাচ্ছিল, ঠিক ওই অবস্থাতে একদম নরম সরম মানুষ, তার কিচ্ছু ছিল না, না ট্রেজারি না মিলিটারি না কোনো কিছু, কেবলমাত্র দৃঢ়তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে একটার পর একটা যুদ্ধ করে গেছেন, যেভাবে তিনি মদিনা রাষ্ট্রকে কায়েম করেছেন, যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন, ঠিক ওই রকম দৃঢ়তা না থাকলে এই মুহূর্তে বাংলায় যা কিছু হচ্ছে এটা ক্রমশ আমাদের ক্ষতি বাড়িয়ে দিচ্ছে। কাজেই বিএনপি এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে বিএনপিকে বের হতে হবে। এখন যে অবস্থা আছে বিএনপি, সেই অবস্থা থেকে বিএনপিকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে তাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, দার্শনিকতা লাগবে, জ্ঞান লাগবে, গরিমা লাগবে। কিন্তু বিএনপি যদি মনে করে তারা ক্ষমতায় আছে, তারা সব কিছু করতে পারে, বিএনপির লোকজন যেভাবে কোর্ট কাছারি দখল করছে, যেভাবে থানা দখল করছে, যেভাবে সচিবালয় দখল করছে, যেভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করার জন্য লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, এগুলো সবই সংসদের জন্য, মন্ত্রী পরিষদের জন্য এবং স্বয়ং তারেক রহমান সাহেবের জন্য একটা বিরাট বিরাট বোঝা হয়ে যাচ্ছে। অপারেশন ক্লিন হার্ট দিয়ে এগুলো দূর করা যাবে না। এগুলো বিএনপি এখন আওয়ামী লীগের পিছনে শক্তি ব্যয় করে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে গালাগালি করে এর থেকে উদ্ধার পাওয়া যাবে না। যে দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে, তারা এ দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর দিয়েও তারা পার পাবে না। কাজেই তাদেরকে এই মুহূর্তে এই দায়িত্ব বহন করার মতো যোগ্যতা অর্জন করতে হবে, দৃঢ়তা অর্জন করতে হবে। এটা নিয়ে প্রতিক্রিয়াও আছে যে পুলিশ কর্মকর্তা যারা নিজেরা এইসব হত্যাকাণ্ডের নির্দেশ বাস্তবায়নে জড়িত ছিলেন, তারা যদি এখন রাজসাক্ষী হয়ে নিজেরা দায়মুক্ত হতে চান, সেটা কি যৌক্তিক হবে কি হবে না, এটা নিয়ে রাজনৈতিক মহল এবং আইনজীবী মহলে বিতর্ক আছে। অনেকেই বলছেন যে এটা সঠিক না, যেহেতু তারা নিজেরা সরকার নির্দেশ বাস্তবায়ন করেছেন, ফলে তাদের দায় আছে, তাদের অর্ডারে পুলিশ সদস্যরা এইসব হত্যাকাণ্ড চালিয়েছে, সুতরাং তারা দায়মুক্ত হতে পারে না। এখন দেখা যাক, চৌধুরী আব্দুল আল মামুন তো রাজসাক্ষী হয়েছেন, ফলে তিনি অব্যাহতি পেয়েছেন, তিনি দণ্ডিত হননি। এখন জলিল মণ্ডলের কি হবে? এখানে কালকেই এসছে যে 58 জন বা 54 জন মৃত্যু হয়েছে বা হত্যার শিকার হয়েছে, তাদেরকে শনাক্ত করা হয়েছে, অর্থাৎ তাদের পরিচয় জানা গেছে। এখন এর ভিত্তিতে মামলা হয়েছে এবং বিচার শুরু হবে। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। আজ তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই শুনানি হয়। মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের সময় জলিল মণ্ডল ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। তাহলে কমিশনার, অতিরিক্ত কমিশনার তারা যদি এখন রাজসাক্ষী হয়ে যায়, তাহলে কার বিরুদ্ধে বিচার হবে? এটা একটা প্রশ্ন। মানে কারা দায়ী হিসেবে চিহ্নিত হবে? শুধু হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটা যারা মাঠ পর্যায়ে নির্দেশটা বাস্তবায়ন করলো, তারা রাজসাক্ষী হয়ে পার পেয়ে যাবেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গত 30শে মার্চ রাতে রাজধানী সবুজবাগ থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর 31শে মার্চ শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ হত্যাকাণ্ডের অভিযোগে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তিনি এখন কারাগারে আছেন, এখন বিচার হবে। এখন তিনি জলিল মণ্ডল এই মামলার 2 নম্বর আসামি। তার মানে 1 নম্বর আসামি হয়তো ডিএমপির কমিশনার হবে, আর তিনি অতিরিক্ত কমিশনার। তো এখন ওনারাই যদি রাজসাক্ষী হয়ে যায়, তাহলে কি হবে? এই প্রশ্নটা বারবার কিন্তু উঠতে থাকবে বিভিন্ন মহলে। তো দেখা যাক এখন ওনাদের ব্যাপারে শেষ পর্যন্ত উনি চেয়েছেন, এখন রাষ্ট্র এটা অনুমোদন করে কিনা সেটা দেখার বিষয়। চৌধুরী আব্দুল আল মামুনের মতনই কি তিনিও যদি রাজসাক্ষী হয়ে যান, তাহলে কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা বিতর্ক আসবে যে মূল আসামিরা কিভাবে রাজসাক্ষী হয়ে তারা দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করবেন। হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আপনারা সকলে জানেন যে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তাই বাংলাদেশের সকল প্রকার রাজনৈতিক প্রেক্ষাপট জানতে, প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন, পরবর্তী নিউজ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।